হাই স্টুডেন্টস, আমরা পভার্টি ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্টের চ্যাপ্টারটা পড়ছিলাম। তো এই চ্যাপ্টারে হচ্ছে তিনটে পার্ট আমরা করেছি, একটা পভার্টি, আরেকটা ইনইকুয়ালিটি, আরেকটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই তিনটে টপিকের মধ্যে আমরা পভার্টি পড়ছিলাম। তার পভার্টি হচ্ছে 7টা সেগমেন্ট আমরা করে নিয়েছি। তো এই 7টা পার্টের মধ্যে আমরা তিনটে পার্ট শেষ করে ফেলেছি। কী কী? ভারতে দারিদ্রতার কারণ, 2 নাম্বার হচ্ছে দারিদ্রতার ধারণা, 3 নাম্বার হচ্ছে কি যে দারিদ্রতা পরিমাণের বিভিন্ন পদ্ধতিসমূহ। এই তিনটে টপিক শেষ করেছি। আজকের টপিকে থাকছে 4 নাম্বার, যে ভারতে বিভিন্ন সময়ে দারিদ্রতার পরিমাণ কেমন ছিল তার একটা এস্টিমেশন। আচ্ছা, এই টপিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রি ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস, আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস। কী বলছি? আই রিপিট, কি বলে, ভারতের বিভিন্ন সময়ে দারিদ্রতার পরিমাণ, এটার হচ্ছে দুটো ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে আমি বলছি যে প্রি ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস, মানে 1947 সালের আগে ভারতে কেমন পভার্টি ছিল এবং 1947 সালের পর ভারতে কেমন পভার্টি ছিল সেই নিয়ে কিছু আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক প্রি ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস। আচ্ছা, আশা করি আমরা এই বিখ্যাত বইয়ের নাম অনেকেই শুনেছি, দ্য পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সরি, দা বলবো না, প্রথমে মানে বলা উচিত এরকম, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা লিখেছেন বিখ্যাত শ্রী দাদাভাই নরজি। উনি ওই সময় ওনার সময়ে ওনার বইতে হচ্ছে উনি মেনশন করেছেন ওনার সময়টাতে 16 থেকে 35 টাকা পার ইয়ার ইনকাম ছিল, পার ক্যাপিটা, পার হেড 16 থেকে 35 টাকার মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকবে। কিন্তু উনি কখনো পভার্টি লাইন শব্দটি ইউজ করেননি। আমরা পভার্টি এর হচ্ছে কি যে বিভিন্ন মানে কি যে ধারণাতে অ্যাবসলিউট পভার্টির যে 4টা টার্ম হয়, পভার্টি লাইন, হেড কাউন্ট রেশিও, তারপর হচ্ছে যে পভার্টি গ্যাপ রেশিও, তারপর স্কোয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স, এই 4টার মধ্যে যে আমরা পভার্টি লাইন কথাটা ইউজ করছি, সেই পভার্টি লাইন কিন্তু উনি ইউজ করেননি। কিন্তু উনি ইউজ করেছিলেন কি সাবসিস্টেন্স বেসড পভার্টি লাইন, এই কথাটা উনি ইউজ করেছিলেন। আচ্ছা, এটা কত সালের কথা বলেছেন? ওই যে 16 থেকে 35 টাকা পার ইয়ার পার ক্যাপিটা, তখন এটা কথা বলা হয়েছে 1867-68 অর্থবর্ষে, মানে আজকের থেকে প্রায় 150 বছরেরও বেশি হয়তো হবে, হয়তো এরকমই হবে। তো তখনকার সময় উনি বলেছেন যে 15 থেকে 35 টাকার বা 16 থেকে 35 টাকার মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকবে। কোন বছর? 67 থেকে 68 অর্থবর্ষের সময়। এর পরবর্তীতে 1938 সালে ন্যাশনাল মানে প্ল্যানিং কমিটির যে হেড থাকেন উনি হচ্ছে জওহরলাল নেহেরু। উনি হচ্ছে কি যে কি বলে একটা হচ্ছে কি কমিটি বসান। তা ওনারা মানে সেখানে মানে দেখানো হয় যে 15 থেকে 25 টাকা পার ক্যাপিটা পার মান্থ ইনকাম। আগেরটা কি ছিল? পার ইয়ার, দাদাভাই নরজের সময়। তখন হচ্ছে কি 1867-68 অর্থবর্ষ। সেখান থেকে প্রায় 60-70 বছর পরে নিশ্চয়ই টাকার দাম সেম থাকবে না, টাকার দাম কমতে থাকবে। তো এর জন্যে ওই সময়টাতে দেখা গেল যে 15 থেকে 25 রুপি পার মান্থ পার ক্যাপিটা মানে ইনকাম থাকে। তো সেখানের ক্ষেত্রে হচ্ছে কি যে পভার্টি লাইনের কথা কিন্তু বলা হয়নি। তো এই ছিল হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস। তো এটা আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, আমি একটু রিপিট করছি। মানে প্রি ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটসের হচ্ছে কি দুটো মানে ইম্পর্টেন্ট হচ্ছে কি ডাটা আমরা পাই। একটা হচ্ছে দাদাভাই নরজির হচ্ছে পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেখানে মেনশন করা আছে 16 থেকে 35 রুপি পার ইয়ার পার ক্যাপিটা ইনকাম ছিল। কিন্তু সেখানে কোনো পভার্টি লাইন, ডিরেক্টলি পভার্টি লাইন কোনো উল্লেখ ছিল না। আচ্ছা, এর পরবর্তী কি 1938-39 অর্থবর্ষের সময় জওহরলাল নেহেরু এর হচ্ছে কি প্রেসিডেন্সিতে মানে কি প্রেসিডেন্টশিপের সময় এক মানে পভার্টি এস্টিমেট করা হয়। তো তখন হচ্ছে কি যে মানে ইনকাম এস্টিমেট করা হয়, পভার্টি নয়। তো তখন কত বলা হয়েছিল? 15 থেকে 25 রুপি
পার মান্থ পার ক্যাপিটা মানে এস্টিমেট করা হয়। এবার আসা যাক হচ্ছে কি পোস্ট ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস। প্রি ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস হচ্ছে ইন্ডিপেন্ডেন্স এস্টিমেট হয়ে গেছে, এবার রইলো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস। আচ্ছা, এখানে আমরা কিন্তু অনেকগুলো কমিটি পাবো, অনেকগুলো। তো হচ্ছে কি প্রথমে আসবে বিএস মিনহাস স্টাডি, তারপর হচ্ছে কি যে এমএস আউলিওয়াল আহলুওয়ালিয়াস স্টাডি, তারপর পিডি ওঝাস এস্টিমেট, তারপর পিকে বর্ধন স্টাডি। এই চারটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, ইনারা সবাই সেম মেথডে ডাটা কালেকশন করেছিলেন এবং কস্ট মানে এরপর এস্টিমেট করার সময় সেম পদ্ধতি অবলম্বন করেছিলেন। তো বিএস মিনহাস স্টাডির সময় মানে এই ওনার স্টাডি করা হয় 1955-56 অর্থবর্ষের সময়। পভার্টি কত ছিল, হেড কাউন্ট রেশিও কত ছিল, 65%, মানে প্রতি 100 জনে 65 জন মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করছিলেন। আচ্ছা, এমএস আউলুওয়ালিয়াস এর স্টাডির সময় দেখা যায় কত থেকে কত অর্থবর্ষে, 1960-61 অর্থবর্ষতে দেখা যায় যে 39% হেড কাউন্ট রেশিও ছিল, মানে প্রতি 100 জনে 39 জন বিলো পভার্টি লেভেল বা বিপিএল ছিলেন। আরেকবার রিপিট করছি, 1956-57 অর্থবর্ষে 65% হেড কাউন্ট রেশিও, 1960-61 সালে যে 60-61 অর্থবর্ষে ফাইন্যান্সিয়াল ইয়ারে 39%, মানে কমে যায় 5 বছরের মধ্যেই সেখানে অনেকটা পভার্টি কিন্তু কমে যায়। তারপর কি বলে ওই 1960-61 অর্থবর্ষেই আবার পিডি ওঝা এস্টিমেট করেন। তো দুটো আলাদা আলাদা কমিটি ইনারা এস্টিমেট করে, তাতে 44% আসে, তার মানে 39-44 5%-এর ডিফারেন্স আছে। তার মানে কিছুটা হলেও আমরা বলতে পারি 20-25% তো অবশ্যই কমেছে আগের তুলনায় এই সময়টাতে 1960-61 সালে। আচ্ছা, তারপর কি পিকে বর্ধন স্টাডির সময় 1968-69 সালে দেখা যায় যে 54% হেড কাউন্ট রেশিও দেখা যায় বা বিলো বিপিএল দেখা যায়। তার মানে কি বেড়ে গেল পভার্টি। এর পিছনে কি কারণ হতে পারে, সিনো ইন্ডিয়া ওয়ার হতে পারে, তারপর হচ্ছে কি যে 1965 সালে ইন্ডিয়া পাকিস্তানেরও বেশ কিছু ক্ল্যাশ চলছিল ওই সময়টাতে, তো সেটাও কারণ হতে পারে। তারপর কি বলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো অত বেশি নাও হয়ে থাকতে পারে, ফরেন ইনভেস্টমেন্ট কমে যেতে পারে, এই কারণেও হতে পারে। তাহলে চারটা কমিটির কথা আমরা পড়লাম, 1956-57 অর্থবর্ষে একটা 65, 1960-61 হচ্ছে কি আউলুওয়ালিয়ার এস্টিমেটে হচ্ছে 39%, আবার হচ্ছে ওঝা এস্টিমেটের সময় হচ্ছে 44% দেখা যায় হেড কাউন্ট রেশিও। তারপর 7-8 বছর পরেই 1968-69 অর্থবর্ষে পিকে বর্ধনের স্টাডিতে হচ্ছে দেখা যায় যে সেটা 54% হচ্ছে কি হেড কাউন্ট রেশিও বা বিপিএল দেখা যায়। এই গেল চারটা। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে কি একটা খুবই ইম্পর্টেন্ট একটা কমিটি, সেটা হচ্ছে ভিএম দান্দেকার এবং নীলকান্থা রথ কমিটি। এই সময় কি মানে কি কবে করা হয়, 1971 সালে, জাস্ট 2-3 বছর পরেই হচ্ছে কি এই কি বলে এই রিপোর্টটা করা হয়। সেই রিপোর্টটা কিভাবে করা হয়, যে ধরা হয় যে প্রত্যেকটা মানুষের গড়ে 2250 ক্যালোরি ইনটেক করতে হবে, মানে 2250 ক্যালোরি নেওয়ার জন্য যতটুকু খাবার খাওয়ার দরকার ততটুকু খেতে হবে। সেটাকে হচ্ছে কি যে পার ক্যাপিটা পার ডে মিনিমাম ইনকাম দেখানো হয়, যাতে কিনা সেই তার থেকে কম ইনকাম হলে সে হচ্ছে বিপিএল এর মধ্যে চলে আসবে। তাতে সেই হিসেবে হেড কাউন্ট রেশিও বা এইচসিআর কত দেখা যায়, গ্রামে দেখা যায় 40%, উরবান বা আরবানে হচ্ছে কি 50% দেখা যায়। গ্রামে 40%, আরবানে 50% দেখা যায় হেড কাউন্ট রেশিও। এটা খেয়াল রাখতে হবে কত ধরা ছিল, মানে দান্দেকার আর হচ্ছে নীলকান্থা রথ কমিটি এই ক্ষেত্রে কি দেখা হয় 2250 এভারেজ কি ক্যালোরি ধরা হয়। তো সেই ক্ষেত্রে কি যে রুরালের ক্ষেত্রে 40%, আরবানের ক্ষেত্রে 50% হেড কাউন্ট রেশিও দেখা যায়। এরপরেই তার ঠিক 10-12 বছর পরে আরেকটা কমিটি আসে, সেটা ওয়াইকে আলগ তাগ ফোর্স টাস্ক ফোর্স ওয়াইকে আলগ টাস্ক ফোর্স। ইনারা করেন 1973-74 সালে, মানে অর্থবর্ষে 1973-74 অর্থবর্ষে, মানে 1971 জাস্ট 2 বছর পরেই দেখা যায়।
তো এই ক্ষেত্রে কি করা হয় না, এবার আর কিন্তু সবার গড়ে 2250 ক্যালোরি ধরা হয়নি। এবার ক্ষেত্রে কি যে গ্রামের মানুষরা অনেক বেশি পরিশ্রম করেন, গ্রামে খাটনি করতে হয়, ক্যালোরি বার্ন করাচ্ছেন, তাহলে সেই ঘাটতি তো মেটানোর জন্য ক্যালোরি তো বেশি প্রয়োজন হতে পারে। তো গ্রামের দিকে মানে মিনিমাম ক্যালোরি ইনটেক দরকার 2400 ক্যালোরি ধরা হয়, আর শহর অঞ্চলে 2100 ক্যালোরি হিসেবে ধরা হয়। আর যে এই মানে কি যে কমিটির একটা বা টাস্ক ফোর্সের একটা প্রবলেমটা হচ্ছে কি, এরা হেলথ আর এডুকেশনকে মানে কি যে মানে কি বলে হেড কাউন্ট রেশিওতে ক্যালকুলেট করেননি, মানে পভার্টি ক্যালকুলেশনে ওনারা এই জিনিসটা ধরেননি, যেটা কি না আমরা দেখতে পেয়েছি। কোথায় দেখতে পেয়েছি? এটা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে আমরা এটাকে ভালোভাবে ওয়েটেজ দিতে দেখেছি। সেখানে 1/6 করে এক একটা পার্টের হচ্ছে কি যে ওয়েটেজ দিতে দেখতে, মানে কি বলে হেলথ আর এডুকেশনটাকে 1/3 করে ওয়েটেজ দিতে দেখেছি আমরা। তো এটা খুবই ভাইটাল, কিন্তু এটাকে ক্যালকুলেট করা হয়নি কোন কমিটিতে? ওয়াইকে আলাগ টাস্ক ফোর্সে করা হয়নি। আচ্ছা, এবার এরপরে কমিটি আসবে হচ্ছে ডিকে লাগদাওয়ালা কমিটি। এখানে এটা কবে করা হয়? ওই একই বছর, মানে কি বছরে 1973-74 অর্থবর্ষে কি করা হয়? এখানেও কিন্তু 2400 ক্যালোরি গ্রামের মানুষদের জন্য ধরা হয় এভারেজ ইনটেক, আর শহর অঞ্চলের মানুষদের জন্য হচ্ছে 2100 ক্যালোরি ধরা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে কি ইউআরপি মেথড ইউজ করা হয়েছিল ডাটা কালেকশনের সময়। ইউআরপি মানে হচ্ছে ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড। ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড জাস্ট আমরা আগের ক্লাসেই পড়েছি ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড। এটা কোথায় ধরা হয়? 1973-74 সালের যে লাকদাওয়ালা কমিটিতে এই পদ্ধতি অবলম্বন করা হয়। তাহলে আরেকবার আমরা হচ্ছে রিভিশন করি একটু। 1956-57 অর্থবর্ষে হেডকাউন্ট রেশিও 65%, 1960-61 সালের 39%, 1960-61 সালের অন্য কমিটি যে ওঝা এস্টিমেটের মাধ্যমে 44% হেডকাউন্ট রেশিও। 1968-69 অর্থবর্ষে বর্ধন স্টাডিতে দেখা যায় 54% হচ্ছে হেডকাউন্ট রেশিও দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে কি ইম্পর্টেন্ট যে কমিটি দেখা যায়, সেটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট কমিটি, সেটা হচ্ছে কি দান্দেকার নীলকান্থা রথ কমিটি। সেখানে মানে কি যে সবার গড়ে হচ্ছে 2250 হেডকাউন্ট রেশিও, মানে মিনিমাম কনজিউম করা উচিত দেখানো হয়, পার ক্যাপিটা পার ইনকাম মিনিমাম থাকা উচিত। সেই ক্ষেত্রে গ্রামের হচ্ছে কি যে হেডকাউন্ট রেশিও 40%, শহর অঞ্চলের হেডকাউন্ট রেশিও 50% দেখা যায়। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি যে কমিটি আসে, সেটা হচ্ছে ওয়াইকে আলাগ টাস্ক ফোর্স। তো এক্ষেত্রে প্রথম এই কমিটি যেখানে কিনা গ্রামের মানুষ এবং শহর অঞ্চলের মানুষদের যে কি বলে ক্যালোরি ইনটেক বা সেটা হচ্ছে কি যে আলাদা হিসেবে কাউন্ট করা হয়, প্রথম দেখা যায়। গ্রামের মানুষদের জন্য 2400 ক্যালোরি, গ্রাম আর শহর অঞ্চলের জন্য কি বলে 2100 ক্যালোরি হিসেবে ধরা হয়। আচ্ছা, মিনিমাম। আর সঙ্গে তবে একটা লিমিটেশন কি, এখানে এডুকেশন আর হেলথটাকে ইনক্লুড করা হয়নি। ওকে, এরপরে আসে লাকদাওয়ালা কমিটি 1973-74 সালে। সেখানে কি দেখা যায় যে প্রথম মানে সেখানে দেখা যায় কি যে সেই আগের মতোই 2400 ক্যালোরি ফর রুরাল পিপল, আর 2100 ক্যালোরি ফর কি বলে আরবান পিপল। আর এক্ষেত্রে ইউআরপি বা ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড মেথড ইউজ করা হয়। আর সঙ্গে কি মানে কি আলাদা আলাদা স্টেট স্পেসিফিক পভার্টি লাইন ধরা হয়। আর হচ্ছে কি এতে ইন্ডিয়াতে তখন বিলো পভার্টি লাইনে কত ছিল বা হেড কাউন্ট রেশিও কত ছিল? 54.9%, মানে 54.9% হচ্ছে হেড কাউন্ট রেশিও। মানে প্রতি 100 জনে প্রায় 55 জন মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করছিল। কত সালে? 1973-74 অর্থবর্ষে। আচ্ছা, এবার আসবো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কমিটি, খুবই ইম্পর্টেন্ট, সুরেশ টেন্ডুলকার কমিটি। কবে আসে? 2004 থেকে 2005 অর্থবর্ষের সময়। সেখানে কি যে লাকদাওয়ালা কমিটির মতো করেই মানে কি যে ডাটা কালেকশন করা হয়, কিন্তু একটা জিনিস ইমপ্রুভ করা হয়, মানে কি টেন্ডুলকার কমিটিতে ইউআরপি মেথডটাকে বাদ দিয়ে এমআরপি মেথড বা মিক্সড রেফারেন্স পিরিয়ড মেথড ইউজ করা হয়। কারণ কি আমরা আগের ক্লাসেই পড়েছি ইউআরপি মেথডের তুলনায় এমআরপি মেথডটা অনেক বেশি কার্যকর, অনেক বেটার রেজাল্ট আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে প্রথম মানে কি এই কমিটি যে যারা কিনা হচ্ছে হেলথ এডুকেশনটাকে হচ্ছে কি মানে
প্রাইভেট মানে মানে কনসিডার করেছিল এরা। তারপর তাতে করে দেখা যায় যে আবার তাতে দেখা যায় যে 37.2% হচ্ছে কি সারা ভারতের হেড কাউন্ট রেশিও ক্যালকুলেট করা হয়, মানে ক্যালকুলেশনে আসে, এবং হচ্ছে তার মানে আগের তুলনায় কিছুটা হলেও কমেছে। আমরা 1973-74 সালে আমরা দেখলাম যে প্রায় 55% হচ্ছে কি হেড কাউন্ট রেশিও ছিল, সেটা 2004-05 মানে কি যে 4-5 অর্থবর্ষে আসলো 37.2%। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এরা আলাদা করে কিন্তু মানে কি যে হেড কাউন্ট রেশিও বার করছিল, তাতে বিরাট একটা ফারাক আসে। কত পার্সেন্ট আসে সেক্ষেত্রে? 21.8% পভার্টি আসে, মানে প্রায় 22%। কোথায় এমপিআর এমআরপি মেথডে 37.2%, সেটা এনএসএসও মানে কি যে ওরা যে বার করলো 61তম রাউন্ডে, তো সেখানে মোটামুটি 21.8 বা 22% হচ্ছে কি হেড কাউন্ট রেশিও পাওয়া যায়। তার মানে এত বেশি মান আসছে, তার কারণটা কি? তার মানে কি আমাদেরকে এটাকে মানে ইমপ্রুভ করতে হবে, এই মেথডে করা যাবে না বেশি দিন আর, এটাকে ইমপ্রুভ করতে হবে। এরপরেই আসে বিখ্যাত রঙ্গরাজন কমিটি। বিখ্যাত রঙ্গরাজন কমিটি কবে আসে? 2011 থেকে 2011-12 অর্থবর্ষের সময় আসে। কমিটিটা তৈরি করা হয় 2012-তে, কিন্তু মানে কি তার রিপোর্ট পেশ করা হয় 2014 সালে। কি কি এস্টিমেট করা হয়? আগের মতোই, যে সেপারেট মানে কি যে কি বলে উরবান এবং হচ্ছে কি যে রুরাল পভার্টি আলাদাভাবেই বার করা হয়, কিন্তু আরও বেশি এমফাসাইজ করা হয়, অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে করা হয়। এবং মানে কি এখানে আরেকটা বিষয় দেখার জিনিস, যে ফুড এবং নন ফুড আইটেমের এক্সপেন্ডিচারটাকে আলাদাভাবে করে কাউন্ট করা হলো। তারপর কি এমআরপির জায়গায় এবার এমএমআরপি মেথড ইউজ করা হয়। এমএমআরপি মানে মডিফাইড মিক্সড রেফারেন্স পেরিয়ড মেথড। এই মেথডে হচ্ছে কি যে ক্যালকুলেট করা হয়, এটা অ্যাডভান্সড মেথড। এই রঙ্গরাজন কমিটি 2014 সালে মানে কি যে রিপোর্ট পেশ করে যে এমআরপি মেথডের জায়গাতে এমএমআরপি মেথডটাকে ইউজ করার জন্য। আচ্ছা, এটাই সেই প্রথম কমিটি যারা কিনা শুধুমাত্র ক্যালোরিতে বিশ্বাস করে না। আগের কমিটিতে লক্ষ্য করলাম আমরা যে ক্যালোরি কত মানে 2100 না 2400 ক্যালোরি ইনটেক করতে হবে মিনিমাম, কিন্তু এরা কিন্তু তা নয়। ক্যালোরির সঙ্গে প্রোটিন কন্টেন্ট, ফ্যাট কন্টেন্ট কতটুকু ইনটেক করছে, কনজামশন করছে, সেটাকেও কিন্তু ইনক্লুড করে। তো এই সব কিছু ইনক্লুড করার পর 2011-12 অর্থবর্ষে এর হেড কাউন্ট রেশিও আসে 29.5% মতো আসে। তার মানে 2004 থেকে 2005-এর যে অর্থবর্ষ ছিল, সেখানে আমরা যদি এনএসএসও এর রিপোর্ট হিসেবে আমরা দেখি 21.8% যদি পভার্টি আসে, সেখানে 2011-12 অর্থবর্ষে 29.5% আসলো, মানে বেড়ে গেল। তার মানে নিশ্চয়ই ইকোনমির অবস্থা তুলনামূলকভাবে খারাপই গেছে, যে 100 জনের মধ্যে 30 জন মানুষই প্রায় হেড কাউন্ট রেশিওর মধ্যে পড়ে যাচ্ছে, মানে বিলো পভার্টি লেভেলে চলে যাচ্ছে। এটা খুবই খারাপ দিক। আচ্ছা হ্যাঁ, এই ছিল হচ্ছে কি যে আমাদের মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এস্টিমেটস। আশা করি অনেকটা ইনফরমেটিভ বানানোর চেষ্টা করেছি, এবং যদি আরও ইনফরমেশনের দরকার পড়ে, যে মনে হয় যে না আমি কম দিয়ে ফেলছি, তাহলে অবশ্যই জানাবে, তাহলে আমি আরও বেশি ইনফরমেটিভ করার চেষ্টা করব। তো সেটা অবশ্যই কমেন্টে জানিও, অথবা কি বলবো সেটা আমাকে ডিরেক্টলি টেক্সটও করতে পারো। আমি তো যেহেতু থাম্বনেইলে আমার ফোন নাম্বার দিয়েই দিই, সেখানে করতেই পারো। আর হচ্ছে কি যে আর শেয়ার করতে মানে কি তোমার চেনা জানার লোককে শেয়ার করতে পারো। ওকে, বাই।